ওকে, সো আজকে সেশন 5 আজকে তোদের বেসিক কিছু জিনিস সম্বন্ধে আইডিয়া দেওয়া। And one of them is basically three of them. So number one, that is single quantum well. Number two, that is multi quantum well. And number three, that is super lattice. এইগুলোন কি জিনিস খায় না মাথায় দেয়। First, we define a single quantum well as a low band gap material is sandwiched between two high band gap material where the thickness of the lower band gap material is comparable to de Broglie wavelength. সো এটার মানেটা কিরকম দাঁড়ায়? এটার মানেটা এরকম দাঁড়ায় যে সাপোজ we have a material like this. সো যদি এইটা আমার কাছে থাকে তাহলে যদি এইটা হচ্ছে আমার একটা মেটেরিয়াল নেওয়া হলো, সাপোজ এটা আমি নিলাম হচ্ছে এল গ্যাস, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, অ্যান্ড এই মেটেরিয়ালটা আমি নিলাম হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, আর এদিকে আবার আমি নিলাম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। তাহলে এই জিনিসটা যদি আমার কাছে নেওয়া থাকে তাহলে এইটার ব্যান্ড গ্যাপ এল গ্যাস, এটার ব্যান্ড গ্যাপ একটা রয়েছে, দুটো হাই ব্যান্ড গ্যাপ এল গ্যাস। সো লেট দ্য ব্যান্ড গ্যাপ বি EG1, এটার হচ্ছে EG1। আর গ্যালিয়াম আর্সেনাইডের সেখানে এইটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, যেটা তুই দেখেই বুঝতে পারছিস লোয়ার দ্যান EG1, and I am writing this as EG2, and here EG1 is greater than EG2। এই যদি কন্ডিশনটা এখানে অ্যাপ্লাইড হয়, অ্যান্ড এই যে থিকনেসটা, এর থিকনেস মানে হচ্ছে ওয়েল থিকনেস মানে হচ্ছে দিস ইজ দ্য এল ওয়েল, তুই নাম দে, দ্য থিকনেস অফ ওয়েল ইফ দ্য থিকনেস ইজ কম্পারেবল টু ডি ব্রগলি ওয়েভলেংথ। এবার এখানে ঘটনাটা কি হয় সেটা আগে দেখ। তোর এখানে অ্যাল গ্যাস রয়েছে, আমি ধরে নিচ্ছি যে অ্যাল গ্যাস হাইলি এন টাইপ ডোপড, ঠিক আছে? তো এখান থেকে ইলেকট্রন 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 এখানে আসছে, এই জায়গাটায় আসবে, ঠিক আছে? এবার ইলেকট্রন আসবে, কিন্তু এবার ইলেকট্রনকে যদি আমি ফার্দার বায়াস অ্যাপ্লাই করি, ও এখান থেকে কিন্তু আর এইখানে ফার্দার জাম্প করতে পারবে না, বা এইখানে ফার্দার জাম্প করতে পারবে না। কিরকম কন্ডিশনে? সো দ্যাট দ্য এনার্জি অফ দিস টু মেটেরিয়াল ইজ সাফিসিয়েন্টলি হাই, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে ইন জেনারেল আমরা যখন ডিল করি ইজি অফ গ্যালিয়াম আর্সেনাইড that is 1.43 electron volt, and EG of অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এটা যদিও এখানে অ্যালয় হিসেবে ইউজ করা হয়, সেটা কি আমি একটু বাদে আসছি, অ্যালয় কিভাবে তৈরি হয়। এর ইন জেনারেল আমরা যে পার্সেন্টেজ জানি দ্যাট ইজ 1.8 ইলেকট্রন ভোল্ট। তার মানে
আমার ব্যারিয়ারটা অনেকটা এরকম টাইপের দেখতে হয়, দিস অ্যান্ড দিস। ঠিক আছে, এইটা হচ্ছে আমার গ্যালিয়াম আর্সেনাইড, এইখানে আমার রয়েছে অ্যাল গ্যাস, আর এইখানেও রয়েছে আমার অ্যাল গ্যাস। সো দিস ইজ মাই 1.43 ইলেকট্রন ভোল্ট, দিস ওয়ান ইজ 1.8 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন যখন এখান থেকে এই জায়গাতে পড়ছে, তার মানে ও লোয়ার এনার্জিটা জাম্প করছে, এন্ড তারপরে সেই ইলেকট্রনের এনার্জি তখন লো হয়ে যাচ্ছে। লো যদি হয়ে যায়, আর তার সামনে যখন একটা সাফিসিয়েন্ট হাই এনার্জি রয়েছে, সাফিসিয়েন্ট হাই মানে কতটা এনার্জি রয়েছে, কারণ এর এনার্জি হচ্ছে 1.8 মাইনাস 1.43, দ্যাট ইজ 0.37 ইলেকট্রন ভোল্ট হায়ার এনার্জি রয়েছে। তো 0.37 ভোল্ট হায়ার এনার্জিকে ও যদি ছাপিয়ে না বেরোতে পারে, সেটা দ্যাট ক্যান বি অন দিস সাইড, দ্যাট ক্যান বি অন দিস সাইড অলসো। যদি না ছাপিয়ে বেরোতে পারে, তাহলে ইলেকট্রনস গুলোর কারেন্ট পজিশন কি? Current electron position, they will stay here. These are the position of current electron, and they can't move from here. That means they are confined, and this phenomena is known as the quantum confinement. ঠিক আছে, এবার কোয়ান্টাম কনফাইনমেন্ট তোর তিনটে টাইপের হয়। So this phenomena is known as quantum confinement, and quantum confinement, that's of three type. কিরকম থ্রি টাইপের হয়? থ্রি টাইপের হচ্ছে, if L well is much less than lambda b. lambda b মানে কি? ডি ব্রগলি ওয়েভলেংথ। L well মানে হচ্ছে তোর যে মেটেরিয়ালটা রয়েছে তার উইডথ। if this condition applied, then this is called strong confinement. if L well that is only less than মানে খুব ছোট, but comparably আগেরটার থেকে কম ছোট, then that is called intermediate confinement. And if L well that is almost equivalent to lambda b, then that is called weak confinement. These are the three conditions. ঠিক আছে, এবার যদি now if another condition যে if lambda b is not comparable to L well, then this is called double hetero junction. ঠিক আছে, এবার উইক কনফাইনমেন্ট হলে কি হবে? আমার স্ট্রং কনফাইনমেন্ট হলে কি হবে? ইলেকট্রন গুলো এখানে থাকছে, এ কোনো দিকে নড়তেও পারবে না, চড়তেও পারবে না। নাও দে উইল কাম হিয়ার টু হিয়ার লাইক দিস ওয়ে। ও এইটা ফলো করবে, কারণ তখন ইলেকট্রন এক্সাইট ডাউন করবে, এক্সাইট ডাউন করলে ও কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আমার চলে আসবে। দ্যাট ফেনোমেনা উইল টেক প্লেস। তো এর ফলে এইটা হচ্ছে তোর ওই ডাবল হেটারো জাংশন এলইডি বা তোর কোয়ান্টাম এলইডি যেগুলো এখন তৈরি হচ্ছে, এগুলো এই ফেনোমেনার উপরই বেস করে কাজ করে। বাট এই যে কনফাইনমেন্ট হচ্ছে, তার ফলাফল কি হয়? দ্য রেজাল্ট অফ স্ট্রং কনফাইনমেন্ট, দ্য রেজাল্ট অফ স্ট্রং কনফাইনমেন্ট কি হচ্ছে দেখ, তোর এখান থেকে ইলেকট্রন গুলো তো মুভ করতে পারছে না, তাহলে ও কি দেখতে পাচ্ছে? ও দেখতে পাচ্ছে আমার কাছে একটা রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ারের মধ্যে আমি পড়ে গেছি। হ্যাঁ তো, ইয়েস অর নো? ইলেকট্রন গুলো কি দেখছে? এইখানে যখন ইলেকট্রন গুলো রয়েছে, তখন ও কি দেখছে? ও না এদিক যেতে পারছে না ওদিক যেতে পারছে, ও একটা রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ারে পড়ে গেছে। তো রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ারে পড়ে যাওয়া মানে দেয়ার উইল বি এনার্জি স্প্লিটিং। তার মানে ও কি পার্টিকেল ইন আ বক্সের মতো যে বিহেভিয়ারটা, সেটা ওর কাছে তৈরি হবে। হ্যাঁ কি না?
কারণ পার্টিকেল ইন আ বক্সে বা রেক্ট্যাঙ্গুলার ব্যারিয়ারে তোরা কি দেখেছিস, এইরকম একটা কিছু থাকে, ইলেকট্রন এর মধ্যে থাকে, এর মধ্যেই ঘোরাফেরা করে, এর বাইরেও যেতে পারে না, এর ভিতরেও আসতে, মানে এর বাইরে যেতে পারে না, এর ভিতরেই গিয়ে থাকতে হয়। এন্ড তার ফলে এখানে আমার এনার্জি স্প্লিটিং তৈরি হয়। সো সিমিলার ওয়েতে এখানেও আমার এনার্জি স্প্লিটিং তৈরি হবে। ওকে, সো দ্য রেজাল্ট অফ স্ট্রং কনফাইনমেন্ট, দ্যাট ইজ এনার্জি স্প্লিটিং। এনার্জি স্প্লিটিং হলে জিনিসটা কিরকম দাঁড়াবে? সাপোজ আই হ্যাভ দিস, this is L gas, this is gallium arsenide, and this is again L gas. ঠিক আছে, তো এইখানে তোর জিনিসটা কি হলো, এবার এখানে দেখ তোর এনার্জি স্প্লিটিংটা কিভাবে হবে। দ্য এনার্জি উইল বি স্প্লিটেড লাইক দিস, ওয়ান, তাহলে হোল লেভেলেও এনার্জি স্প্লিটিং হবে। হোলের এনার্জি স্প্লিটিংটা আবার একটু অন্য রকমের হয়। তো এইভাবে আমি এর এনার্জি স্প্লিটিংটাকে আগে আমি ড্র করি। সো এনার্জি স্প্লিটিং ইজ ডান। সাপোজ এটার আমি নাম দিচ্ছি N1, এটার নাম দিচ্ছি N2, এটার নাম দিচ্ছি N3, এন্ড এইটার নাম হচ্ছে LH1, এটার নাম হচ্ছে LH2, এটার নাম হচ্ছে LH3। ঠিক আছে, তো LH1, LH2, LH3 কি? যখন আমরা কোয়ান্টাম এলইডি নিয়ে ডিল করি তখন ভ্যালেন্স ব্যান্ডে হোলস এর স্প্লিটিং হয়, হোলস এর এনার্জি স্প্লিটিং হয়। হোল এনার্জি স্প্লিটিং তিন টাইপের হয়, দ্যাট ইজ ইন ভ্যালেন্স ব্যান্ড whole energy splitting three types. Number one is LH, that is light hole. Number two is HH, that is heavy hole. And number three is SO, that is split off. এই তিনটে টাইপের হয়। এবার এই তিনটে টাইপ কেন হয়? বিকজ অফ দ্য এফেক্টিভ মাস। এফেক্টিভ মাস কি? এফেক্টিভ মাস, কারণ আমরা জানি কি হোল মোবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? মোবিলিটি ডিপেন্ডস অন এফেক্টিভ মাস। Mobility mu, that is equal to E tau by m star, where this m star that is equal to h cut square upon d2e dk2। এটা কি জিনিস, কোত্থেকে আসে? সলিড স্টেটে তোরা পড়বি, আর জ্যামে বোধহয় আমি কিছুটা আইডিয়া দিয়েছিলাম, না দিতেও পারি, আমার মনে নেই। এম স্টার এই জিনিসটা। তো এফেক্টিভ মাস কি? এফেক্টিভ মাস হচ্ছে দ্যাট ইজ নট ইকুইভ্যালেন্ট টু ইটস মাস। ঘটনাটা কি হয়, যখন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে যায় বা ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন জাম্প করছে, তার এফেক্টিভ একটা হোলও তৈরি হচ্ছে। তো সেইখানে একটা হোলের একটা এফেক্টিভ মাস তৈরি, এবার এই যাওয়ার উপর এফেক্টিভ মাসটা ডিপেন্ড করে। এফেক্টিভ মাস ইজ নট ইকুইভ্যালেন্ট টু আ মাস, মানে ইট ইজ নট আ মাস, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আ মাস। যে জায়গাটায় তোর ব্যান্ড গ্যাপ তৈরি হচ্ছে সেই জায়গাটার থেকে ও যে এসকেপ করছে তার উপর ডিপেন্ড করছে এফেক্টিভ মাস। এফেক্টিভ মাস ডিপেন্ডস আপন মেনলি মোবিলিটি, সরি মোবিলিটি ডিপেন্ডস আপন এফেক্টিভ মাস। এই জিনিসটা তোর হবে। তো এবার যখন তোর ভ্যালেন্স ব্যান্ড তুই ড্র করিস, ভ্যালেন্স ব্যান্ডে ড্র করার সময় তুই সবসময় তার এনার্জি স্প্লিটিং কে তিনটে ভাগে এইভাবে ভেঙে নিস। দিস ইজ নাম্বার ওয়ান, দিস ইজ number 2, and suppose this is number 3। তো এইভাবে তো সব সময় তিনটে, দিস ইজ লাইট হোল, দিস ইজ হেভি হোল, এন্ড দিস ইজ স্প্লিট অফ। এইভাবে এই তিনটে ডিফাইন্ড হয়। কারণ লাইট হোলের কার্ভেচারটা কম, তার মানে এর এফেক্টিভ মাস বেশি। কারণ কার্ভেচার মানে কি, এইটার উপর ডিপেন্ড করছে। যার কার্ভেচার কম হয় তার এফেক্টিভ মাস বেশি হয়, যার কার্ভেচার বেশি হয় তার এফেক্টিভ মাস কম হয়।
তো যার যেখানে তুই দেখছিস এই কম কার্ভেচারের ব্যান্ডটা আমি ড্র করেছি, দ্যাট মিনস ইজ দ্য লাইট হোল। যেখানে দেখছিস একটু বেশি করেছি, দ্যাট ইজ হেভি হোল, এন্ড যেখানে দেখছিস সব থেকে বেশি করছি, দ্যাট ইজ স্প্লিট অফ। দিস আর দ্য টাইপস। এবার আমি হঠাৎ করে কেন এই কথাটা এলাম, বিকজ অফ দিস এনার্জি স্প্লিটিংটাকে বোঝাবার জন্য। তো এবার তো এর মধ্যে আমার এনার্জি স্প্লিটিং হয়ে গেল। এনার্জি স্প্লিটিং হয়ে যাওয়ার পর এবার এই যখন আমি এই ফরমেশনে কোনো ডিভাইস বানাচ্ছি, সেই ডিভাইসের মেন খাসিয়াতটা কি হওয়া উচিত, সেই ডিভাইসের মেন ফান্ডাটা কি হওয়া উচিত? দ্যাট, টেল মি এনিওয়ান, কেউ একটা বল। এইরকম ডিভাইস বানালে তার স্পেশালিটি কি হওয়া উচিত? এনিওয়ান? স্পেশালিটি কি হবে? দেখ, তোর যখন ইলেকট্রন উপর থেকে নিচে আসবে, তাকে অবভিয়াসলি একটা ডিরেক্ট ট্রানজিশন হতে হবে, রাইট? ও ইনডিরেক্ট ট্রানজিশন কিন্তু তোর জিনিসপত্র ঘেঁটে দিতে পারে। ইনডিরেক্ট ট্রানজিশন মানে কি? তার আগে তোকে কি জানতে হবে? ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপ কি হয়? ব্যান্ড গ্যাপ, টু টাইপস অফ ব্যান্ড গ্যাপ আর দেয়ার। এটা কি তোদের আমি বলেছি কোনো কালে? কচ্ছিত কদাচিৎ কালে কখনো বলেছি ব্যান্ড গ্যাপ সম্বন্ধে? হ্যাঁ কি না একটু বল। কারণ ব্যান্ড গ্যাপ দেখ, ব্যান্ড গ্যাপ আর অফ টু টাইপস। ওয়ান ইজ direct band gap, another one is indirect band gap. ডিরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল কাকে বলা হয়? যখন তুই যখন ইকে কার্ভ প্লট করছিস, when your conduction band bottom and your valence band top are at same k value, k equal to k naught, and যদি এরকম হয় জিনিসটা, যে this is your conduction band top and this is your valence band bottom, তাহলে এইটা সাপোজ এটার নাম দে k equal to k1 and this is k equal to k2, where k1 not equals to k2। তো সেক্ষেত্রে ইলেকট্রনকে এইভাবে একটা ট্রানজিশন করতে হয়। তো এই ট্রানজিশনটা যেটা হয়, দ্যাট ইজ ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে তোর ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে, একটা কোনো এক্সটার্নাল ফোনন ভাইব্রেশন যদি জিনিসটাকে এক্সাইট না করে, তাহলে কিন্তু ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপে ট্রানজিশন হয় না। মানে এক্সটার্নাল ফোনন এখানে এলো, সে একটা এনার্জি নিয়ে এলো, যে এনার্জিটা এই মোমেন্টাম ভ্যালুকে ম্যাচ করছে, যে এনার্জিটা এই মোমেন্টাম এই কে ভ্যালুকে ম্যাচ করছে, বিকজ উই নো দ্যাট ই ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই 2m এন্ড পি ইকুয়াল টু এইচ কাট কে। তাহলে যে কে ভ্যালুর জন্য আমার এইখান থেকে আমি যখন ইলেকট্রন যখন এখানে ট্রানজিশন হচ্ছে, এই যখন ট্রানজিশন হচ্ছে মানে এ এক্সাইট ডাউন করছে, এখানে ইলেকট্রনস রয়েছে, ইলেকট্রন এক্সাইট ডাউন করছে, তখন এমন এনার্জি যদি আসে যে এনার্জির ভ্যালুটা k1 মোমেন্টামের করেসপন্ডিং এনার্জি, তখন সেই ইলেকট্রনটাকে ধরে এখানে আনতে পারবে। আদারওয়াইজ কিন্তু ইলেকট্রনের ট্রানজিশন হবে না। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল। দিস ইজ অ্যান ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল, এন্ড দিস ওয়ান, এখান থেকে কিন্তু এক্সটার্নাল কোনো এনার্জি লাগবে না, কিন্তু ডিরেক্ট এখান থেকে এখানে ফল করবে, এন্ড দ্যাট ইজ আ ডিরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল, এন্ড দিস ইজ ইকে কার্ভ। এবার বোঝা গেল ডিরেক্ট আর ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের মধ্যে তফাৎটা। ওকে, হ্যাঁ দাদা। তাহলে আমি কেন এইটা ইন্ট্রোডিউস করলাম? আমি ইন্ট্রোডিউস করলাম এই জন্য যে আমার এক্ষেত্রে অ্যাডভান্টেজ কি হবে। অ্যাডভান্টেজ হচ্ছে এই যে ডাবল হেটারোজেকশন ক্রিয়েট হচ্ছে, এর অ্যাডভান্টেজটাই হচ্ছে দ্যাট অলওয়েজ শুড বি মেড উইথ ডিরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়াল। তাহলে অ্যাডভান্টেজ, তাহলে ফর
any quantum LED or any optoelectronic device, for any optoelectronics devices, we use direct band gap materials. এবার ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল কি কি হয় ইন জেনারেল? ডিরেক্ট ব্যান্ড গ্যাপ materials are C5 compound semiconductor. C5 compound semiconductor গুলো কি রকম হয়? ফর এক্সাম্পল গ্যালিয়াম আর্সেনাইড, দ্যাট ইজ আ 3-5, কারণ একটা গ্রুপ 3 এলিমেন্ট, একটা গ্রুপ 5 এলিমেন্ট। ঠিক আছে, এবারে যখন আমি এখানে এনার্জি স্প্লিটিং করলাম, তাহলে এনার্জি স্প্লিটিং যখন করছি, তাহলে ইলেকট্রন কিভাবে জাম্প করতে পারে? ইলেকট্রনের জাম্প করতে পারে যে ইলেকট্রন এখানে, ধর একটা ইলেকট্রন রয়েছে, সে দিস ক্যান জাম্প হিয়ার, দিস ক্যান অলসো জাম্প ফ্রম হিয়ার টু হিয়ার, দিস ক্যান অলসো জাম্প ফ্রম হিয়ার টু হিয়ার, যে কোনো জায়গায় জাম্প করতে পারে। তার ফলে ফর সো আমি কি দেখতে পাচ্ছি যে ফর, একটু আগের পেজটা দেখো। হুম, এটা না, এটা এটা না, এটা না, এটা না, যেটাই লিখছো তার আগে। এটা হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আরে আর পিডিএফ ওই যে কি দেবো ডায়াগ্রামটা? না না, ডায়াগ্রামটা লাস্ট লাইনটা যেটা লিখলাম ওটা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এনার্জিটা, এফেক্টিভ এনার্জি, আমার ব্যান্ড গ্যাপ কতটা? আমার ব্যান্ড গ্যাপ তো এখানে এইটুকু, এটা তো ব্যান্ড গ্যাপ, বাট ইলেকট্রনের ট্রানজিশন ধর এখান থেকে হচ্ছে এইখানে, বা এখান থেকে হচ্ছে এইখানে, তাহলে এই লেভেল গুলোর এনার্জি ডিফারেন্স তো আরো যোগ হবে। তো সাপোজ N1 এর, তাহলে আমি যদি ধরে নিই যে ফর কোয়ান্টাম ওয়েল, তাহলে কি হচ্ছে, এফেক্টিভ ব্যান্ড গ্যাপ ইনক্রিজেস। কেন ইনক্রিজ হবে? কারণ আমার কাছে যদি এই লেভেল থাকে, সাপোজ N1 এর ভ্যালু হচ্ছে তোর 0.068, আর LH1 এর ভ্যালু 0.032 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে সাপোজ 0.0, আরো তুই 4 টাইমস কর, তাহলে এটা হবে 4×3=12, মানে 128 ইভি। এটা তুই আরো এর 9 টাইমস কর, 32 এর 9 টাইমস কর, যা হবে সেরকম একটা তুই ধর। এটা 0.6068 আছে, এবার এর তুই 4 টাইমস কর, দ্যাট ইজ 280 minus 8, that is 0.272 ইভি। তো এইরকম ভাবে এর এনার্জি স্প্লিটিং গুলো হতে থাকবে। তাহলে আমার এই ডিফারেন্সটা হচ্ছে 1.43 ইভি। এবার সাপোজ এই N2 থেকে আমার LH2 তে তোর ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, N2 থেকে LH2 তে ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, তাহলে কি হবে, এফেক্টিভ ব্যান্ড গ্যাপ ইনক্রিজ করবে। সো নাও ফর the transition from N2 to LH2, LH2 টা আমি নোটেশনটা আলাদা দিয়েছি, LH2, সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখ, আমার কাছে N2 এর এনার্জি, তাহলে এফেক্টিভ ব্যান্ড গ্যাপ, যে ইজি effective, that will be EG plus EN1 plus ELH2, sorry EN2 to ELH2, তাহলে এটার ভ্যালু কত, 1.43 প্লাস EN2, এই লেভেলের ভ্যালুটা কত হচ্ছে 0.68, আর এটা হচ্ছে কত, N2 হচ্ছে 0.272, আর এটা হচ্ছে 0.128। ঠিক আছে, তাহলে প্লাস
0.272 প্লাস 0.128। এবার এটা যোগ কর, কত হচ্ছে? রেজাল্ট কত আসছে আমাকে বল কেউ? ওয়ান পয়েন্ট এইট থ্রি ইলেকট্রন ভোল্ট। তাহলে কিন্তু এফেক্টিভ ইলেকট্রন সরি এফেক্টিভ ব্যান্ড গ্যাপ কে বাড়াচ্ছে, তার রেজাল্ট কি হয়? এফেক্টিভ ব্যান্ড গ্যাপ যদি বাড়ে তার রেজাল্ট কি হয়? ডিফিকাল্ট হবে। কি হবে? ডিফিকাল্ট হয়ে যাবে ট্রান্সফার। কি হবে বুঝতে পারলাম না। মানে ইলেকট্রনের নিচে আসতে ডিফিকাল্টি হবে। হ্যাঁ, না, ও তো কনফাইন্ড, ও এবার নিচে আসবেই, সেটা জানাই আছে। ও কনফাইন্ড, ও নিচে আসবেই উপর থেকে। যেটা হবে সেটা হচ্ছে আমার ওয়েভলেংথ রিডিউস হবে, ওয়েভলেংথের ব্লু শিফট হবে। যদি তুই ফর EG equal to 1.43 EV, what is the value of lambda? 1240 EV nanometer divided by 1.43 করে দেখ কত হয়। That is 867.13 nanometer. Now for EG equal to 1.8 EV, তুই কি পাচ্ছিস? Lambda that is equal to 1240 EV nanometer by 1.8। তাহলে এখানে যদি 1.8 করিস তুই কি হবে? 688.89 ন্যানোমিটার। তাহলে কি তুই যদি এই কনফাইনমেন্ট গুলো হয়, এই কনফাইনমেন্ট গুলোর ফলে আমরা একটা ওয়েভলেংথের ব্লু শিফট দেখতে পাই। তার ফলে আমার যদি 1.43 জন্য আমি যেখানে পাচ্ছিলাম একটা ইনফ্রারেড রিজিয়নের ওয়েভলেংথ, মানে সেটা আমার ভিজিবল রিজিয়নের নয়, তাহলে এই যে কনফাইনমেন্ট হলো এন্ড এনার্জি স্প্লিটিং হলো, হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে আসলো, তার ফলে আমার ওয়েভলেংথ কমলো এন্ড উই গেট আ ওয়েভলেংথ অফ visible region of the order of visible region 400 থেকে 700 ন্যানোমিটার হয়, আমি 688 পেয়েছি, তার মানে ব্লু কালার পেলাম, সরি রেড কালার পেলাম। এবার তার ফলে কি হচ্ছে ওয়েভলেংথের, হেন্স we get a blue shift in wavelength। घट में घुसा? হ্যাঁ দাদা। So this is all for single wall quantum well. Now let's take a discussion on multi walled quantum well। মাল্টি ওয়ার্ল্ড কোয়ান্টাম ওয়েল মানে, মাল্টি ওয়ার্ল্ড কোয়ান্টাম ওয়েল আমি জাস্ট একটা ফরমেশনটা দেখাচ্ছি কি রকম হয় মাল্টি ওয়ার্ল্ড কোয়ান্টাম ওয়েলের। দিস ইজ সামথিং লাইক দিস, সাপোজ এরকম ভাবে আমি ড্র করি, ওয়েট জাস্ট 1 মিনিট। আরে ওই গান ফান বন্ধ কর, যা সব পালা পালা, যা দাঁড়াও, কিছু নেই। আরে আছে রে, তুই পরে রে, তুই যা পরে বলছি কটা সময় বল, কটা সময় যাচ্ছে, কটা লাগছে যাচ্ছে না, 11টা অবধি ক্লাস দেবো, 9টা থেকে 11টা ক্লাস। হ্যাঁ হ্যাঁ সাউন্ড অফ করে দিস না।
পরের দিন থেকে দরজা খুলবো না, ভালো হবে? হ্যাঁ? বেলকনি দিয়ে আসবো আবার। এটা কি একটু ভিডিও ফেলেছি? রেখে দে বাবা। রাত্রে 11টার পর। তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ, সাপোজ এইরকম একটা নিলাম, দিস, আচ্ছা, suppose this is the layer of L gas, this is gallium arsenide, this is again L gas, this is gallium arsenide, যেখানে তুই থিকনেস নিয়েছিস, এটা সাপোজ 300 অ্যাংস্ট্রং, এটার 40 অ্যাংস্ট্রং, এটা 300 অ্যাংস্ট্রং, এটার 40 অ্যাংস্ট্রং, 300, এটা 300 অ্যাংস্ট্রং, এটার 40 অ্যাংস্ট্রং, এটা 300 অ্যাংস্ট্রং। তাহলে আমি যদি এই ব্যান্ড ডায়াগ্রাম এটা ড্র করি, যে ব্যান্ড ডায়াগ্রামটা আমি ড্র করছিলাম, দ্যাট উইল লুক সামথিং লাইক দিস। দাদা উপরেরটা একবার দেখাবে? হুম, এই জায়গাটা আমি ওই ব্যান্ড ডায়াগ্রামটাই ড্র করছি। এবার যদি এটাকে ড্র করি, it will look something like this. যেখানে তুই এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 300, এই ডিস্টেন্সটা আমি নিচ্ছি 40, মানে এটা আমার আরেকটু ভদ্রভাবে আঁকা উচিত ছিল, বাট এটা তোরা বুঝে নে। 300 অ্যাংস্ট্রং, এটা 40 অ্যাংস্ট্রং, এটা আবার 300 অ্যাংস্ট্রং, এটা তোর রয়েছে 40 অ্যাংস্ট্রং, এটা রয়েছে তোর 300 অ্যাংস্ট্রং, this is 40 অ্যাংস্ট্রং, and this is again 300 অ্যাংস্ট্রং, এইরকম। তো সেক্ষেত্রে এদের মধ্যেও একটা এনার্জি স্প্লিটিং তৈরি হবে। যদি আমি এটাকে একটু ভদ্রভাবে আঁকি, দাঁড়া, ভদ্রভাবেই আঁকি। ঠিক আছে, তো এবার এখানে এনার্জি স্প্লিটিং আমার তৈরি হবে। ঠিক আছে, so this is a multi-walled quantum well. So here we have assumed that the barrier is sufficiently thick for L gas if they are
not sufficiently if they are not sufficiently thick, the multi-wall quantum well will be converted into superlattice as tunneling phenomena will take place. Barrier will not be able to contain their wave. তার মানেটা কিরকম হচ্ছে? তাহলে এইটা গেল আমার মাল্টি ওয়ার্ল্ড কোয়ান্টাম ওয়েল, মানে সিঙ্গেল ওয়ালেও যেভাবে কাজ করে মাল্টি ওয়ালেও সেভাবেই কাজ করবে। কিন্তু যদি আমার মাল্টি ওয়াল কোয়ান্টাম ওয়েলের থিকনেস এই এতটা সাফিসিয়েন্টলি বড় না হয়, তখন কি হচ্ছে আমার, সেক্ষেত্রে আমার জিনিসটা হবে কি, জিনিসটা ছোট হয়ে যাবে। বেসিক্যালি এই ডিফারেন্সটা যদি আমি না বানাতে পারি, তাহলে আমার এফিসিয়েন্টলি জিনিসটা এইরকম যদি হতো, তাহলে এরকম হলে কি হতো, এখানে আমার স্প্লিটিং গুলো যেমনকার তেমন হতোই, ঠিক আছে। স্প্লিটিং গুলো হলে এবার এনার্জি কি, এ জাম্প তো হয়তো করতে পারছে না, বাট সাফিসিয়েন্ট এনার্জি তো আছে এখান থেকে টানেল করে বের করে দেওয়ার জন্য। টানেল করে বের করে সে যদি কোনোভাবে টানেলিং এর যদি ডেপথটা এতটাই কম হয়, সো দ্যাট এ কমপ্লিট ডিকে করার আগেই এইখানে পৌঁছে গেল এন্ড এখান দিয়ে বেরিয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার একটা এরকম কন্টিনিউয়াস লাইন্স ক্রিয়েট হবে, কন্টিনিউয়াস স্প্লিটিং একটা ক্রিয়েট হবে ওভার দ্য টোটাল রেঞ্জ, and this phenomena, this thing is called as the superlattice. Here তাহলে superlattice এর ক্ষেত্রে কি হবে, for superlattice mini bands will form due to the overlap of electrons wave function। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন গুলো এখান থেকে এখানে তোর ডিরেক্ট ট্রানজিশন করতে পারছে, এখান থেকে এখানে চলে যাচ্ছে, আবার এখান থেকে তোর সাফিসিয়েন্ট এনার্জি নিয়ে এখানে চলে যাবে, এখান দিয়ে এখানে চলে যাবে, এরকম করতেই পারে। এন্ড তার রেজাল্টেন্টই আমি এইরকম ভাবে জিনিসটা স্ট্রেট লাইনে আমি যে এনার্জি স্প্লিটিংটা দেখাচ্ছি সেটা হচ্ছে। এন্ড দিস থিং ইজ নোন অ্যাজ, দিজ আর নোন অ্যাজ মিনি ব্যান্ডস অফ দ্য সুপারল্যাটিস। ঠিক আছে, ঘট মে ঘুষা, এত অব্দি ঘট মে ঘুষা। হ্যাঁ দাদা। ওকে, তো এবার সাপোজ তোর কাছে একটা পিএন জাংশন রয়েছে, you have something like this, the p side, this is the n side, light is falling on it with the energy h nu. So now what happened, যেটা হচ্ছে আমার সোলার এনার্জি আমি লিখছি, তাহলে এখানে এই যে সোলার এনার্জি পড়ছে, this absorption of solar energy depends on band gap।
কেন? কেন না এই যে লাইট যখন পড়ছে ও সাফিসিয়েন্ট এনার্জি পাচ্ছে, তার রেজাল্ট কি হচ্ছে? লার্জ নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার will be formed, then they will get separated. কারণ আগে তোর পিএন জাংশন যখন রয়েছে তখন তো ইলেকট্রন হোল পেয়ার তুই বায়াসিং এর জন্য দিচ্ছিস, খুব ভালো কথা। এরপর কি হচ্ছে, তুই বায়াসিং দেওয়ার পর উপর থেকে এখন তুই সোলার এনার্জি ফেলছিস, তো সোলার এনার্জির জন্য ওরা ছিটকে বেরিয়ে যাচ্ছে। আর তারপরে কি হচ্ছে, যে ইলেকট্রোড গুলো রয়েছে সেদিকে চলে যাচ্ছে, দেন দে উইল go to the positive and negative electrodes respectively, যেখান দিয়ে তুই বায়াসটা দিচ্ছিস। Now with proper load connection we can get current, because কার জন্য পাচ্ছি, because of mini bands। কিভাবে পাচ্ছি? এনার্জি less than that of the band gap will get absorbed। কিভাবে হচ্ছে দেখ, তুই এখানে এরকম একটা জিনিস বানালি উইথ মিনি ব্যান্ড রয়েছে যার, ঠিক আছে, ইউ হ্যাভ সামথিং লাইক দিস, যেখানে ও এরকম একটা কন্টিনিউয়াস মিনি ব্যান্ড ক্রিয়েট করছে। তো কন্টিনিউয়াস মিনি ব্যান্ড যদি ক্রিয়েট করে তাহলে এটা তো টোটালটাই কন্টিনিউয়াস এখন, তাহলে এর প্রত্যেকটা জায়গাতেই এখান থেকে এখানে ট্রানজিশন পসিবল, এখানেও এখান থেকে এখানে ট্রানজিশন পসিবল, সব জায়গাতেই পসিবল মিনি ব্যান্ডের জন্য। তাহলে এই যে when ই আমার এই মেটেরিয়ালের উপর যখন আমি লাইট পাঠাচ্ছি উইথ এনার্জি ই which is equal to h nu, তাহলে এই ই যদি এই ব্যান্ড টু ব্যান্ড ডিফারেন্সের থেকে কম হয়, সাপোজ এইটার ভ্যালু আমি নাম দিলাম E1, এটার ভ্যালু নাম দিলাম E2, এটার ভ্যালু নাম দিলাম E1H, এটার ভ্যালু নাম দিলাম E2H, এরম নাম দিচ্ছি। সো নাও ইফ E is less than E2 minus E2H অথবা E1 minus E1H, then obviously সেই এনার্জি তো আমার কাছে সাফিসিয়েন্ট নয় যে জিনিসটাকে আমার মানে কোনো কাজই হবে না এখানে, না এখান থেকে এনার্জি সাফিসিয়েন্টলি হোলকে উপরে পাঠাতে পারবে, না কিছু করতে পারবে, সাফিসিয়েন্ট এনার্জি নয় বলে অল এনার্জিজ উইল গেট অ্যাবজর্বড। যখন আমার এই h nu when E must be greater than equal to the band gap for that case কি হবে তখন, then all the phenomena will perform, hence nothing will get absorbed, and this is the working principle of কার working principle বলছি এটা বল? solar cell, this is the working principle of solar cell। ঠিক আছে, ঘট মে ঘুসা। হ্যাঁ দাদা। ওকে, এবারে দেখ আমরা এই যে এতক্ষণ অপটো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ডিসকাশন করলাম, মানে আমরা তো মেইনলি লেজার নিয়ে ডিসকাশন করছি, কারণ এই এর রেজাল্টটা হচ্ছে লেজার, আর এর রেজাল্ট হচ্ছে একটা রেজাল্ট লেজার, একটা রেজাল্ট হচ্ছে সোলার সেল। দুটো কেস নিয়ে আমি ডিসকাস করলাম।
দেন ওয়াই এই জায়গাতে আমি কেন ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালি অলওয়েজ ইউজ করছি, ওয়াই উই আর নট ইউজিং ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেটা আমি বললাম। নাও ইউ শুড নোট সাম পয়েন্টস। আমাদের কাছে এই যে বাজারে যত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল রয়েছে তার মধ্যে সব থেকে বাজারে বেশি অ্যাভেলেবেল কে? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে সব থেকে বেশি বাজারে অ্যাভেলেবেল কে? সিলিকন। ঠিক আছে, বাজারে 24% সিলিকন ইন্ডিয়াতেই রয়েছে, পৃথিবীর 24% সিলিকন ইন্ডিয়াতেই রয়েছে, সব থেকে বেশি অ্যাভেলেবেল সিলিকন। বাট আনফর্চুনেটলি উই ডোন্ট হ্যাভ এনি ইন্ডাস্ট্রি অন সেমিকন্ডাক্টর বিকজ দিস দ্য, কি আর বলবো, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিও বলতে পারি না, ফিফথ ওয়ার্ল্ড কান্ট্রি বলতে মনে হয় মাঝে মাঝে। অ্যান্ড তার উপর তো জানিসই, বাকিটা আমি কিছু বললাম না। তো সিলিকন যখন, তাহলে সিলিকন যখন এত পর্যায়ে পৃথিবীতে রয়েছে, তাহলে why we are not using silicon in this optoelectronic device? So the basic limitation of silicon. Number one, indirect band gap material. This is the first point, যে জন্য সিলিকন আমরা কোনোভাবে ইউজ করতে পারি না। ঠিক আছে, নাম্বার ওয়ান। নেক্সট, রিলেটিভলি লোয়ার কেরিয়ার মোবিলিটি। রিলেটিভলি লোয়ার কেরিয়ার মোবিলিটি মানে, দেখ যখন আমার কাছে একটা সেমিকন্ডাক্টর রয়েছে, আচ্ছা সেমিকন্ডাক্টরকে কখন আমরা কেন সেমিকন্ডাক্টর বলি, ফার্স্ট এটা বল। Folks, this is +2 physics. What you are doing? সেমিকন্ডাক্টরকে কখন আমরা সেমিকন্ডাক্টর বলি? Just tell me. কন্ডাক্টরের থেকে ব্যান্ড গ্যাপটা বেশি হয় বলে। কন্ডাক্টরের তো কোনো ব্যান্ড গ্যাপই হয় না, কন্ডাক্টর তো মেটাল, কন্ডাক্টর মানে হচ্ছে মেটাল, সেখানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে যায়। এন্ড কন্ডাকশন ব্যান্ড, তাহলে সেইটা যখন এলি এটাই বলি, তাহলে যখন তুই কন্ডাক্টর নিয়ে ডিল করছিস, ইউ হ্যাভ দিস ইজ ইয়োর কন্ডাকশন ব্যান্ড এন্ড দিস ইজ ইয়োর ভ্যালেন্স ব্যান্ড, দিস ইজ কন্ডাকশন ব্যান্ড, দিস ইজ ভ্যালেন্স ব্যান্ড। এই জায়গাতে কিছু ইলেকট্রন তো ঘুরে বেড়াবে, ঠিক? এই ওভারল্যাপিং জায়গাটাতেও কিছু ইলেকট্রন তো রয়েছে। These electrons are known as delocalized electron. এই ডিলোকালাইজ ইলেকট্রন গুলো কি হয়, এই ডিলোকালাইজ ইলেকট্রন গুলোর জন্য এরা যেখানে খুশি ফ্রি মুভমেন্ট করতে পারে, এই ডিলোকালাইজ ইলেকট্রন গুলোর জন্যই আমরা হাই কন্ডাক্টিভিটি পাই কন্ডাক্টরে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, ফর আমি ডিরেক্ট ব্যান্ড গ্যাপই একটা আঁকছি, এটা সাপোজ ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, দিস ইজ দ্য ইজি। ঠিক আছে, তো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোর কেটি ভ্যালুটা কত হয় রে অ্যাট রুম টেম্পারেচার? এরকম হয় না 0.026 ইভি অ্যাট রুম টেম্পারেচার, 26 এমইভি হয় তো, 26 মিলি ইলেকট্রন ভোল্ট, এটাই তো ভ্যালু হয়। তার নইলে তুই করে দেখ কেটি 1.38 into 10 to the power minus 23 into 300 divided by 1.6 into 10 to the power minus 19 করে দেখ, you will get 0.0259। তো এখান থেকে তো যখন তোর রুম টেম্পারেচারে, এবার সেমিকন্ডাক্টর কি হয়, অ্যাট T equal to 0 কেলভিন এই জায়গাতে পুরো ইলেকট্রন দিয়ে ফিল থাকে। At T equal to 0 Kelvin, valence band filled with electrons and conduction band remains
empty. এবার at room temperature, that is T equal to 300 Kelvin. At T equal to 300 Kelvin, there must be, the room temperature must give some sufficient energy so that, তাহলে at 300 Kelvin, at room temperature, this energy must be sufficient so that very few electrons from valence band can jump to conduction band by this energy. তার মানে 0.026 energy is enough to excite an electron so that it goes to valence band to conduction band. That is the fundamental definition of semiconductor. ঠিক আছে? And now these electrons which are at the conduction band at room temperature are the delocalized electrons for semiconductor. ঘটে ঢুকেছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, ওকে। এবার সিলিকন দেখ, সিলিকনে কি হয়, সিলিকন একে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, তার উপর আবার ইন্ট্রিনসিক টাইপ, ওর তো কোনো 3-5 এলিমেন্টের অ্যালয় তুই ক্রিয়েট করছিস না, কিছুই করছিস না, ও নিজেই একটা সেমিকন্ডাক্টর প্রপার্টির জিনিস। তাহলে ও সাফিসিয়েন্ট এনার্জি লাগবে ইলেকট্রনকে উপরে পাঠাতে, রুম টেম্পারেচার লাগবে হালকা ইলেকট্রনকে উপরে পাঠাতে, মানে কিছু ইলেকট্রনকে উপরে পাঠাতে। তাই সাফিসিয়েন্ট এনার্জি যদি লাগে তাহলে আমি এটাকে কি বলতে পারি? সিলিকনের ক্ষেত্রে আমার এটা হচ্ছে, তার মানে ফর সিলিকন বা ফর এনি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ফর এনি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি তাহলে কি দেখতে পাচ্ছি, যে সাফিসিয়েন্ট এনার্জি লাগবে আমার ডিলোকালাইজ ইলেকট্রন পেতে। সো effective mass of electron is higher, কারণ এই টেম্পারেচারে যতগুলো ইলেকট্রন আমার ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়ালে পৌঁছাচ্ছে তার থেকে বেশি ইলেকট্রন আমার ডিরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়ালে পৌঁছাবে। যেহেতু আমার কম নাম্বার অফ ইলেকট্রন পৌঁছাচ্ছে, কোথায় পৌঁছাচ্ছে, এই কন্ডাকশন ব্যান্ডের কার্ভেচারে পৌঁছাচ্ছে, তাহলে কার্ভেচারের উপর ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই effective mass of electrons will be less at room temperature for intrinsic material. ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে ইউজ করি না, বাট আমরা একে ইউজ করি কিসে কিসে ইউজ করি? সিলিকন ইউজ ফর মাইক্রোইলেকট্রনিক্স, VLSI, solar cell, and for optoelectronics we use gallium arsenide, aluminium gallium arsenide, indium phosphide, gallium nitride, these type of element, and they must be 3-5 semiconductor. কেন ইউজ করি একে অপটোইলেকট্রনিক্স এ? নাম্বার 1 ডিরেক্ট ব্যান্ড গ্যাপ, নাম্বার 2 হাই মোবিলিটি,
of electron মানে direct band gap মানে কি direct energy sufficient 0.026 MeV 0.026 EV energy is sufficient so that many electrons more than silicon will go from valence band to conduction band more than silicon ঠিক আছে electrons more than silicon will go from valence band to conduction band সেই জন্য mobility high ঠিক আছে কারণ effective mass কম and আরেকটা effectiveness কি we can easily dope either E type or N type এই ডোপিংটাও আমরা করতেই পারি ঠিক আছে তো এই জন্য আমরা এটা ইউজ করি এবারে সিলিকন তো ইউজ করছি না গ্যালিয়াম আর্সেনাইড এমনি পাওয়া যায় না পৃথিবীতে তাহলে এবার গ্যালিয়াম আর্সেনাইড আমি তো তৈরি করতে হবে আমাকে কিছু একটা ভাবে তো গ্যালিয়াম আর্সেনাইড তৈরি আমি পরে করব আমরা তার আগে দেখি গ্যালিয়াম আর্সেনাইড যে তৈরি করব তার আগে দেখি এই যে ব্যান্ড গ্যাপ যে আমরা নিয়ে এত ডিসকাস করছি কিছু তো লাভ আছে আদারওয়াইজ তো ব্যান্ড গ্যাপ নিয়ে ডিসকাস করবো না সো উই উইল ডিসকাস নাও উইথ দিস থিং দিস ইজ ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং সেটা তোদের খুব একটা কাজে লাগে না লিমিটেশন অফ এসআই যেটা আমি বলছিলাম তখন 3.5 কেন ইউজ করি সেটাও এখানে আমি বলেছি এন্ড মোর ওভার ওয়াই 3.5 ডিভাইস দেখ এখানে ভেরি লো এফেক্টিভ মাস যেটা আমি তখন বলছিলাম এখানে মাস হচ্ছে 0.98 সিলিকন 0.98 এম নট যেখানে গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে 0.67 ইন্ডিয়াম অ্যান্টিমোনাইডের 0.014 ঠিক আছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ঠিক আছে এইগুলো এবার এদেরকে তৈরি করব এই যে আমরা যে তৈরি করব তৈরি করার আগে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর আমরা তৈরি করব তার জন্য আমাদের এটা লাগবে তো তার আগে সেমিকন্ডাক্টর যে আমি তৈরি করব কিসের উপর বেস করে তৈরি করব সেটা আমাকে দেখতে হবে আমি কিসের উপর বেস করে তৈরি করব আমার ফার্স্ট যেটা জিনিসটা জানতে লাগবে দ্যাট ইজ দেয়ার ল্যাটিস প্যারামিটার ল্যাটিস প্যারামিটার ল্যাটিস প্যারামিটার কি ক্রিস্টাল স্ট্রাকচারে পড়েছিস ল্যাটিস প্যারামিটার কি জিনিস হ্যাঁ কি না ক্রিস্টাল হ্যাঁ, স্ট্রাকচারে পড়েছিস ল্যাটিস প্যারামিটার কি জিনিস তাহলে সেই ল্যাটিস প্যারামিটারের উপর ডিপেন্ড করবে যদি সাপোজ আমার কাছে এরকম একটা ইন্ট্রিনসিক টাইপ অফ ম্যাটেরিয়াল রয়েছে আমি তারা ছবি তুলে নিই এই যে এই পিপিটিটাই আমার কাজে লাগবে তাহলে আমরা এই যে গ্যালিয়াম আর্সেনাইডের মতো কম্পাউন্ড সেমিকন্ডাক্টর তৈরি করতে চাইছিলাম তার জন্য আমার কাছে কি লাগবে এপিট্যাক্সিয়াল গ্রোথ আমাকে করতে হবে এপিট্যাক্সিয়াল গ্রোথ করার জন্য তাহলে আমার যেটা কাজে লাগবে ফার্স্ট অফ অল দ্যাট ইজ ল্যাটিস মিসম্যাচ নাও সাপোজ আমার ল্যাটিস মিসম্যাচ কি জিনিস যদি আমার কাছে ফার্স্ট উই নিড ওয়ান সাবস্ট্রেট রাইট ফার্স্ট উই নিড আ সাবস্ট্রেট ফর epitaxial growth ফার্স্ট উই নিড আ সাবস্ট্রেট এবার সাবস্ট্রেট কি জিনিস কে বলতে পারবি সাবস্ট্রেট কি জিনিস খায় না মাথায় দেয় কি দে বল কেউ দেখ সাবস্ট্রেট হচ্ছে
সিঙ্গেল ক্রিস্টাল বাল্ক, ঠিক আছে? মানে সাপোজ তোর কাছে এইটা একটা সিঙ্গেল ক্রিস্টাল বাল্ক রয়েছে, দিস ইজ অফ গ্যালিয়াম আর্সেনাইড, এন্ড তুই এর উপরে তুই গ্যালিয়াম আর্সেনাইডের লেয়ার তৈরি করছিস, ঠিক আছে? সাপোজ দিস ইজ ইয়োর গ্যালিয়াম আর্সেনাইড, this is your gallium arsenide substrate, this is my substrate, and তার উপরে আমি গ্যালিয়াম আর্সেনাইডের আবার লেয়ার দিচ্ছি। তার মানে কি এখানে ল্যাটিস প্যারামিটার ম্যাচড, so this is again gallium arsenide grown, তাহলে এই যেমন এই ফিগারটা দেখ, this is substrate crystal, this is epi layer, and this will make this, তাহলে এখানে ল্যাটিস mismatch, here the lattice mismatch theoretically জিরো। এবার যদি আমার কাছে এই রকম কেস হয়ে যায়, মানে সাবস্ট্রেট ক্রিস্টালের ল্যাটিস প্যারামিটার আর এপি লেয়ার যারা আমি ক্রিয়েট করছি তার ল্যাটিস প্যারামিটার এরকম ডিফার হচ্ছে, তাহলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে, তাহলে তার আগে তোকে যেটা জানতে হবে, দ্যাট ইজ অ্যাবাউট মিসফিট। Then firstly you need to know about misfit. Misfit কি? Misfit, that is delta A by A, that is defined as S, F, that is delta A by A, that is A minus A naught by A naught, sorry A, where A is the epitaxial overlayer lattice constant, and A naught is substrate lattice constant. বেসিক্যালি আমার এই যে A naught minus A should be minimized, যদি মিনিমাইজড হয় আমার মেটেরিয়াল ভালো তৈরি হবে, না হলে সেখানে ফল্টস থাকবে। এবার ডেটা অ্যাবাউট মিসফিট ইজ আ মিসফিট of mod f less than 5 into 10 to the power minus 4 is considered to be very good. কেন না, এর বেশি যদি হয় তাহলেই ল্যাটিসের স্ট্রেন তৈরি হয়ে যাবে। নাও if f not equals to 0, for f greater than 0 we will get tensile strain, for f less than 0 we will get compressive strain, ঠিক আছে? এই জিনিসটা আমি পাবো। তো এইটা আমি কেন করছি, বিকজ আমাকে জানতে হবে যে আমি যে এই অ্যালয় ক্রিয়েট করছি তার জন্য আমাকে জানতে হচ্ছে। তো এইখানে দেখ, এই যে এইখানে কি হচ্ছে, যখন এপি লেয়ারের ল্যাটিস প্যারামিটার বেশি তখন এখানে একটা তো স্ট্রেন, এটা হচ্ছে তো স্ট্রেন ফ্যাক্টর, যদি তোর স্ট্রেন প্যারামিটার হয় তাহলে এইটা কি টেনসাইল স্ট্রেন হচ্ছে, দিস ইজ আ টেনসাইল স্ট্রেন। কেন টেনসাইল স্ট্রেন বলছি আমি এটাকে, কারণ এখানে দেখ ল্যাটিস প্যারামিটার লম্বা মানে প্যারামিটার ওয়াইজ ঠিক থাকছে কিন্তু চওড়ায় হাইটটা বেড়ে যাচ্ছে, যেটা এখানে ছিল তার করেসপন্ডিং এখানে রেলিভেন্সি বেড়ে যাচ্ছে, সেই জন্য দিস ইজ টেনসাইল স্ট্রেন। এইটা আইদার হয় অথবা আনস্ট্রেন, যখন ইফ দিস এফ ভ্যালু ইজ মাচ মাচ গ্রেটার দ্যান 0 তখন এই জিনিসটা হয়, তখন ও আর স্ট্রেন করতে পারে না, তখন এই রকম একটা লেয়ার তৈরি হয়, এন্ড তার ফলে এই যে ডিরেকশন কিছু নেই, দিজ আর কল্ড লাইন ডিফেক্টস, দিজ আর কল্ড, এই যে ভেক্টর ওয়াইজ এখানে বেশি রয়েছি এই ভেক্টর বরাবর
একটা চিট ধরতে থাকবে জিনিসটাতে, এইখান থেকে এইটা, এখান থেকে এইটা, এই ভেক্টর বরাবর টোটাল জিনিসটাতে একটা ফাটল টাইপের ধরতে থাকবে। আবার এইখানে যেহেতু লেয়ারটাও এইভাবে তৈরি হয়েছে, তাই এই বরাবরও একটা ফাটল ধরতে আরম্ভ করবে। দিস ডিফেক্টস, এই লাইন ওয়াইজ যে ডিফেক্ট গুলো তৈরি হতে পারে, দিজ আর নোন অ্যাজ লাইন ডিফেক্টস। ঠিক আছে, তো লাইন ডিফেক্ট তৈরি হতে পারে, এবং লাইন ডিফেক্ট যদি তৈরি হয় তখন কি প্রবলেম হবে? ফর f greater than 0 we get line defects. Now if line defect is high, result কি হয়? Materials may get damaged, আর সেটা যদি না হয়, তাছাড়া কি কি প্রবলেম হতে পারে? ধর তোর কাছে এটা হচ্ছে একটা সিঙ্গেল সাবস্ট্রেট বা সিঙ্গেল মেটেরিয়াল বা সিঙ্গেল একটা ওয়েফার তুই বানিয়েছিস, যে ওয়েফারে কোনো ডিফেক্ট নেই। এবার তুই এই ওয়েফারের উপর এই জায়গায় একটা এরকম ডিফেক্ট হচ্ছে, এইখানে একটা এরকম ডিফেক্ট হচ্ছে, এইখানে একটা এরকম ডিফেক্ট বানাচ্ছিস, এরকম তোর ডিফেক্ট রয়েছে। নাও ইলেকট্রনস উইল মুভ হিয়ার, ইলেকট্রনস তো এইভাবে মুভ করছে, দিজ আর ইলেকট্রনস, ইলেকট্রন তো মুভ করছে। এবার এ যদি এই ডিফেক্টে যায়, ডিফেক্টের কাছে নিয়ার বাই ডিফেক্টস কি কি হতে পারে? ইলেকট্রনস উইল ফেস দ্য ডিফেক্টস অ্যান্ড হেন্স, ডিফেক্টে কি স্মুথ সারফেস পাচ্ছে না তোকে, তুই ধর একটা গাড়ি করে একটা রাস্তা দিয়ে যাচ্ছিস, স্মুথ রাস্তায় যাচ্ছিস, সামনে স্পিড ব্রেকার এলো, তো স্পিড কমবে। স্পিড কমা মানে এখানে কি হচ্ছে? মোবিলিটি কমা। মোবিলিটি কমা মানে কি হচ্ছে? এফেক্টিভ মাস বেড়ে যাচ্ছে। সো ইলেকট্রন ফেস করছে, ওয়ান ইজ মোবিলিটি রিডিউসেস। আচ্ছা নেক্সট, এই জায়গাগুলোতে ট্র্যাপ ক্রিয়েট হতে পারে, যেখানে ইলেকট্রন গুলো গিয়ে আটকে যেতে পারে। সো ইলেকট্রনস মে গো টু দ্য ট্র্যাপ সাইডস, ট্র্যাপ সাইডস এ যেতে পারে। ঠিক আছে, ইলেকট্রন গুলো ওখানে আটকে যেতে পারে। এন্ড আর কি হতে পারে? নিয়ার বাই ডিসলোকেশনস it may take the dislocation path, মানে তোর এইখানে ইলেকট্রনটা এলো, ধর কোনোভাবে এইখানে মুভ করতে করতে এলো, নিয়ে এটা এইভাবে বেরিয়ে চলে গেল, যেটা মুভমেন্ট আমার এটা হওয়া উচিত ছিল, পাথ ডিফার করে এলো। এই জিনিসগুলো কিন্তু হতে পারে। আর যেহেতু আমি এখানে সিঙ্গেল ক্রিস্টাল নিয়ে ডিল করছি, সিঙ্গেল ক্রিস্টালের সমস্যার হয় না। বাট ইফ দ্য মেটেরিয়াল ইজ পলিক্রিস্টালাইন, সেক্ষেত্রে গ্রেন বাউন্ডারিতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রন মুভমেন্টের জন্য, আমার ডিফেক্টিভ মেটেরিয়ালের জন্য আমার শর্ট সার্কিটও হতে পারে। কারণ যদি আমার কাছে সাপোজ একটা এরকম পলিক্রিস্টালাইন মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে, সাপোজ দিস ইজ আ পলিক্রিস্টালাইন মেটেরিয়াল, এরকম একটা পলিক্রিস্টালাইন মেটেরিয়াল রয়েছে, ইলেকট্রন আমি এইখানে আমার ইলেকট্রন রয়েছে, এখানে গেল, এখান দিয়ে এই পাথ থেকে এই পাথ ফলো করে এই পাথে গেল, আবার কখনো এখানে ঢুকে গেল, ঢুকে গিয়ে এই জায়গা থেকে ঘুরে আবার এখানে এলো, এখানে চলে এলো, আবার বা এদিকেও চলে আসতে পারে। তো এই গ্রেন বাউন্ডারির জন্য এখানে, তাহলে এক্ষেত্রে কি হতে পারে? অ্যাট গ্রেন বাউন্ডারি, এটা কি পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, তাহলে অ্যাট গ্রেন বাউন্ডারি electrons may take the grain boundary path, sudden flow of current will increase due to the sudden flow rate change
devices may get damaged, এইটা হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা চেষ্টা করি সব সময় যাতে ল্যাটিস মিসফিট না হয়। ল্যাটিস মিসফিট যাতে না হয়, তো সেক্ষেত্রে you should see this chart now. Wait, চারটা নিয়ে আসতে দে, কোথায় গেল রে ভাই? You should see this chart. দেখ, তোর এক্ষেত্রে এই যে চারটা এখানে দেখা যাচ্ছে, তুই দেখ আমার যে সাবস্ট্রেট লেভেলটা রয়েছে, দিস ইজ মাই সাবস্ট্রেট লেভেল অ্যান্ড ল্যাটিস যেটা আমি গ্রো করব, এই জায়গাতে দেখ আমি যখন ডিরেক্ট ব্যান্ড গ্যাপ মেটেরিয়ালের জন্য আমি দেখ তিন টাইপের সাবস্ট্রেট পাচ্ছি এখানে। ওয়ান ইজ গ্যালিয়াম আর্সেনাইড, ওয়ান ইজ ইন্ডিয়াম ফসফাইড, অ্যানাদার ইজ গ্যালিয়াম অ্যান্টিমোনাইট। এই তিনটেই হচ্ছে আমার সাবস্ট্রেট ফর অপটোইলেকট্রনিক মেটেরিয়ালস। সেক্ষেত্রে দেখ যদি আমি এই জিনিসটা এখানে দেখি যে এই যে আমরা বলছিলাম অ্যাল গ্যাস, অ্যাল গ্যাসের গল্প বলছিলাম, তাহলে অ্যাল গ্যাস ইজ আ কি টাইপ বলবো বলতো এটাকে? অ্যাল গ্যাস ইজ আ অ্যালয়, মানে অ্যালুমিনিয়ামকে আমি তখন গ্যালিয়াম দিয়ে রিপ্লেস করছি। এবারে এই ডেটাটা তুই দেখ যে আমার কাছে এই যে ডেটাটা নেওয়া আছে যে অ্যাল গ্যাসের এই ডেটাটা, তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি? আই ক্যান রাইট দ্যাট যে সাবস্ট্রেট material for 3,5 semiconductor, that is gallium arsenide, indium phosphide and gallium antimonide. এবার for AlX Ga1 minus X arsenide for 0 less than equal to X less than equal to 1. তো সেক্ষেত্রে আমার ল্যাটিস প্যারামিটার তাহলে A for gallium arsenide, that is how much? 5.6532 Armstrong. And for x equal to 0, x equal to 0 মানে কি হচ্ছে? অ্যালুমিনিয়াম কিচ্ছু নেই, that is শুধু গ্যালিয়াম আর্সেনাইড। Now A for aluminium arsenide, that is how much? That is 5.6611 Armstrong. That is for x equal to 1. X equal to 1 হওয়া মানে কোনো গ্যালিয়াম থাকছে না, মানে এভরি গ্যালিয়াম ইজ রিপ্লেসড বাই অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো সেক্ষেত্রে এর ব্যান্ড গ্যাপ ভ্যালু হচ্ছে দেখ 1.43 eV, এর ব্যান্ড গ্যাপ ভ্যালু হচ্ছে 2.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এবারে এই যে ল্যাটিস প্যারামিটার দুটো দেখছিস, তাহলে এদের মধ্যে তোর সাবস্ট্রেট কি হতে পারে? যদি তুই অ্যাল গ্যাস একটা তৈরি করতে চাস, ইফ we want to prepare সেক্ষেত্রে আমার
ল্যাটিস প্যারামিটার কি লাগবে? অবশ্যই মানে যে সাবস্ট্রেট, উই নিড গ্যালিয়াম আর্সেনাইড অ্যাজ সাবস্ট্রেট, কারণ ল্যাটিস প্যারামিটার দেখ খুব কাছাকাছি, ঠিক আছে, সেই জন্য উই নিড গ্যালিয়াম আর্সেনাইড অ্যাজ সাবস্ট্রেট। এবার গ্যালিয়াম আর্সেনাইডের জন্য আমি গ্যালিয়াম আর্সেনাইডকে নিচ্ছি। এবার আমি যদি দেখি ফর এখান থেকে আমি এফ এর ভ্যালুটা যদি বার করি, নাও আমি যদি এখান থেকে মিসফিট কত সেটা জানতে চাই, যে গ্যালিয়াম আর্সেনাইড কেন নিচ্ছি আমি, আমার মিসফিটটা জানতে হবে। মিসফিটটা যদি আমি জানতে পারি, তাহলে মিসফিটের রেঞ্জ থেকে আমি বুঝতে পারবো আমাকে কাকে নিতে হবে। তাহলে মিসফিটের রেঞ্জটা কি হবে দেখ, এটা মিসফিটের রেঞ্জটা হচ্ছে তোর সাবস্ট্রেট কে গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে। তোর এখানে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা তোর ছিল হচ্ছে a মাইনাস a নট বাই a ইজ দ্য এপি লেয়ার, a নট ইজ দ্য সাবস্ট্রেট। তাহলে a নট যদি সাবস্ট্রেট হয়, তাহলে মিসফিট f দ্যাট ইজ ইকুয়াল টু a কত আছে আমার 5.6611 মাইনাস 5.6532 ডিভাইডেড বাই 5.6611 করে দেখ কত আসছে। That is coming 0.00139. So the misfit is 2 order. তার মানে this is good, মানে এইটার উপর আমি বানাতে পারি, ঠিক আছে। তো এইবার এই যে বানাবো আমি এই যে লেয়ারটা তৈরি করব, আমি কিভাবে তৈরি করব? We need some epitaxial technique, and now we are introducing the epitaxy, that is কিরকম এপিট্যাক্সি নিয়ে আমরা ডিল করব সেটাই আমরা দেখাবো। এপিট্যাক্সিয়াল টেকনিকটা কি দেখ, বিভিন্ন রকম এপিট্যাক্সি হতে পারে, আমরা মেইনলি ডিপেন্ড করব ভেপার ফেজ এপিট্যাক্সি which is MOCVD, মেটাল অর্গানিক কেমিক্যাল ভেপার ডিপোজিশন, সেটা নিয়ে আমরা ডিল করব। সেটা কিরকম হয় দেখ, যে এই রকম একটা ওয়েফার সাবস্ট্রেট থাকে, দিস ইজ দ্য সাবস্ট্রেট, সাপোজ এখান থেকে কেটে নি, দাঁড়া কেটে নিয়ে দরকার নেই, এটা আমার ভেপার এটা আমার সাবস্ট্রেট রয়েছে, সাবস্ট্রেটের উপর আমি যেই ভেপার আসছে সেই ভেপার গুলো এসে এখানে অ্যাবজর্পশন হচ্ছে সারফেসে। এবার সারফেসে অ্যাবজর্পশন যদি হয়, সেগুলো আস্তে আস্তে ওখানে চিপকাতে থাকছে, চিপকে চিপকে ওই জিনিসটা উপরে আস্তে আস্তে একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছে, দ্যাট ইজ দ্য থিং। সেটার জন্য আমার কি লাগবে, সেটার জন্য উই নিড আ এমওসিভিডি, উই আর ডিলিং উইথ নাও এমওসিভিডি। So for epitaxial technique, epitaxial growth, we need MOCVD. এই MOCVD জিনিসটা জন্য for MOCVD we need one chamber. তাহলে MOCVD চেম্বার কি রকম দেখতে হয়, this is the MOCVD এই জায়গাটায় তৈরি হয়, this is the MOCVD growth system. This is MOCVD growth system. তো MOCVD গ্রোথ সিস্টেম যেটা রয়েছে, এখানে একটা রিঅ্যাক্টর রয়েছে, রিঅ্যাক্টরের মধ্যে তোর এই যেটা আছে গ্যাস হ্যান্ডেল সিস্টেম, গ্যাস হ্যান্ডেল সিস্টেম, এখান থেকে তুই গ্যাস গুলোকে পাঠাবি, সেটা রিঅ্যাক্টরে এই যে ডটেড গুলো রয়েছে সেখানে হিটার রয়েছে, সেখানে ওইখান থেকে হিট পাচ্ছে, নিয়ে রিঅ্যাক্ট হচ্ছে, এন্ড তারপর যে বাই প্রোডাক্ট যেটা পড়ে থাকছে সেটাই ভ্যাকুয়াম এন্ড এক্সস্ট দিয়ে বেরিয়ে আসছে। তো আমরা যখন গ্যালিয়াম আর্সেনাইড প্রিপেয়ার করি, তো আমাদের কাছে মেটেরিয়াল কি লাগবে? ফর গ্যালিয়াম
we use trimethyl gallium or triethyl gallium, that is GaCH3 whole 3, ঠিক আছে, অথবা GaC2H5 whole 3, ঠিক আছে। এবারে আর ফর আর্সেনিকের জন্য আমরা we use this thing ASH3, and this is, you should note that this is a toxic gas. এবার টক্সিক গ্যাস যখন আমি দিচ্ছি তার মানে ওকে আমায় বারও করতে হবে। বার করার জন্য আমার কাছে এই ভ্যাকুয়ামের এক্সস্ট চেম্বারটা রয়েছে। তো এবার মেইনলি আমার কাছে একটা বাবলার থাকে। এই বাবলারের মধ্যে এখানে আমি দিস ইজ দ্য ভেপার ক্রিয়েটেড, এই জায়গাটাতে আমার ভেপার ক্রিয়েট হয়। তো এই বাবলারের মধ্যে আমি এরকম গ্যাস চেম্বার রয়েছে, এখান দিয়ে আমার হাইড্রোজেন গ্যাস ঢুকছে, এ কাকে নিয়ে ঢুকছে, ASH3 কে নিয়ে এ ঢুকছে, আর এখান দিয়ে আরেকটা আউটার গ্যাস পাইপলাইন রয়েছে যেখানে হাইড্রোজেন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে উইথ অল টক্সিক থিংস, ঠিক আছে। তো এবারে যদি আমি এই জায়গাটাকে দেখি, দেখ, তো এই যে এই জিনিসটা এরকম দেখতে হয়, এইরকম দেখতে হয়, তাহলে একটা থেকে তোর গ্যালিয়াম ট্রাইমিথাইল গ্যালিয়াম ঢুকছে, ট্রাইমিথাইল গ্যালিয়াম ঢোকার সাথে সাথে মানে এইগুলো তোর এখানে থাকছে। তো এর ফলে এরা কি করবে, ভিতরে যাবে, এই যে রিঅ্যাক্টর চেম্বারটায় যাবে, রিঅ্যাক্টর চেম্বারে গিয়ে এরা রিঅ্যাকশন করবে, এন্ড দ্য রিঅ্যাকশন উইল বি GaCH3 whole 3 plus ASH3, and this will give you gallium arsenide plus CH4 gas. This is methane, this is also a toxic gas. তাহলে এ চলে যাবে আমার কোথায়, এক্সস্ট সিস্টেমে। এক্সস্ট সিস্টেমে কি হয়, ইন এক্সস্ট সিস্টেম we have a scrubber, যে স্ক্রাবারটা কি করে, স্ক্রাবারের মধ্যে কি থাকে, হিয়ার উই টেক অ্যাক্টিভ চারকোল। এবার এই অ্যাক্টিভ চারকোল কি করে, which this active charcoal dissociate CH4 in higher temperature. তাহলে ওই স্ক্রাবারের মধ্যে CH4টা কার্বন আর হাইড্রোজেনে ভেঙে যায়, এবার কার্বন বাইরে বাতাসে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে CO2 হয়ে বেরিয়ে যায় আর হাইড্রোজেন আলাদা হয়ে বেরিয়ে যায়। দিস ইজ দ্য থিং, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? স্ক্রাবারটা কি বললে? স্ক্রাবারটা একটা জিনিস যেটা মিথেন গ্যাসটাকে ডিসোসিয়েট করে দেয়, মিথেন গ্যাসটাকে ভেঙে দেয়, কার্বন আর হাইড্রোজেন গ্যাস ওখান থেকে বেরিয়ে যায় আর কার্বন অক্সিজেনের সাথে হাই টেম্পারেচার ওখানে রিঅ্যাক্ট করে CO2 গ্যাস হয়ে বেরিয়ে যায়। কারণ মিথেন একটা টক্সিক গ্যাস, সেটাকে আমি ইজিলি মানে বাইরে ছেড়ে দিতে পারি না, ঠিক আছে। ওকে, ক্লিয়ার প্রত্যেকের আজকে অবধি যতটা হলো? ঘটে ঢুকেছে? হ্যাঁ। ওকে, চল, থ্যাংক ইউ, গুড বাই ফর টুডে। বাই।